নীলদা, আপনি কি বলতে পারবেন উর্মিলার ঠিক কি হয়েছে? পৃথা যেন এবার একটু অশান্ত হয়ে পড়ল। নিশ্চয়ই বলবো। তার আগে উর্মিলার নাড়িটা আমায় চেক করতে হবে, তার সাথে জিভ চোখ এগুলো একবার দেখতে হবে। তবে আমি শিওর শি ইজ নট প্রেগনেন্ট। এই বলে নীল আক্তারকে ডেকে বলল, আক্তার ভাই, তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো উর্মিলা এখানে আসার পর থেকে কি খেয়েছে। তুমি ক্যাটারারদের একবার জিজ্ঞেস করো। এই নীল কিন্তু এবার বাড়াবাড়ি করছে। পাগল হয়ে গেল নাকি? উর্মিলার যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব কে নেবে শুনি? কল্লোল চ্যাটার্জি তো কাউকে ছেড়ে কথা বলবে না। এই নীলের না হয় চাল চুলো নেই, কিন্তু আমাদের তো পরিবার আছে। ওর জন্য আমরা হাড়ি কাটে মাথা দিতে যাব কেন? আশপাশের লোকজন এবার নীলের উপর ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু সেসব তোয়াক্কা না করে নীল আর পৃথা দুজনে মিলে উর্মিলার জ্ঞানহীন শরীরটা খুব সাবধানে ধরে ধরে উঠিয়ে বসালো। অবশ হয়ে আছে উর্মিলার শরীর, কোনো জোর নেই, ছেড়ে দিয়েছে শরীরটা। পৃথার কপালে ভাঁজ পড়ল। নীল উদ্গ্রীব হয়ে উর্মিলার নাড়িতে নিজের হাত রাখল। কমলিনীও একা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল নীলকে। সকলের নজর এখন নীলের দিকে। কিভাবে উর্মিলাকে সারিয়ে তুলবে নীল? নীল যখন আক্তারকে জানতে বলল যে উর্মিলা কি খেয়েছে, তখন উপস্থিত সকল গেস্টরা নীলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকল। আক্তার ভাই এতক্ষণ নীলকে উদ্দেশ্য করে ভিড়ের মধ্যে থেকে উঠে আসা সমস্ত কটূক্তিগুলো চুপ করে শুনছিল, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না সে। গর্জে উঠল, আর একটা শব্দ যদি কারোর মুখ থেকে বেরোয়, আমি কিন্তু খাল্লাস করে দেব তাকে। আমার নাম আক্তার। তোমরা আমাকে হয়তো চেনো না, কিন্তু অত হালকায় নিও না আমাকে। কেউ যদি আমার গডফাদারকে আর একটাও বাজে কথা বলো, আমি এখনই তাদের কেটে ফেলে দেব। পৃথার জন্মদিনের পার্টিতে আসা গেস্টরা অনেকেই আক্তার ভাইয়ের কুখ্যাতি সম্পর্কে কানাঘুষো শুনেছিল, কিন্তু চোখে দেখল এই প্রথম। তাই সবাই ভয়ে একেবারে চুপসে গেল। শুধুমাত্র কমলিনী নিজের জায়গা থেকে সরল না। সে আরও একবার পৃথাকে সতর্ক করে দিয়ে বলল, ম্যাডাম, আমরা কিন্তু ভুল করছি। সময় চলে যাচ্ছে। যত দেরি করবেন তত পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমাদের উচিত এখনই উর্মিলাকে নিয়ে হাসপাতালে যাওয়া। বেকার সময় নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আক্তার ভাই খোঁজ নিয়ে চলে এসেছে নীলের কাছে। নীলের কানে কানে ফিসফিস করে কিছু কথা বলল আক্তার ভাই। সেই কথা শুনে জলজল করে উঠল নীলের মুখ। ওর মুখের হাসি বলে দিল যে নীল যেটা আন্দাজ করেছিল সেটাই ঠিক। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন লম্বা চওড়া লোক ঢুকে পড়ল পার্টি হলে। তাদের মাঝখান থেকে একজন লিডার গোছের লোক প্রায় ছুটে এসে বসে পড়ল উর্মিলার পাশে। অস্থির চোখে ভালোভাবে পরখ করল উর্মিলাকে। তারপরই এক লাফে উঠে দাঁড়িয়ে পৃথার চোখে চোখ রেখে সে জিজ্ঞেস করল, মিস দাশগুপ্ত, আমার বোনের কি হয়েছে? ও এভাবে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন? আশ্চর্য, আপনারা কেউ ডাক্তার ডাকেননি? চুপ করে আছেন কেন? উত্তর দিন। পৃথা পরিস্থিতির গুরুত্ব বুঝে ধীর স্থির হয়ে শান্ত গলায় উত্তর দিল, কল্লোলবাবু, আপনি চিন্তা করবেন না প্লিজ। আমরা চেষ্টা করছি যাতে উর্মিলার জ্ঞান ফিরে আসে। একটু ধৈর্য ধরুন। কিন্তু পৃথার কথায় কল্লোল শান্ত হল না। নিজের বোনকে মাটিতে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দিল। তাই সে রেগে গিয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনারা এতক্ষণ কি করছিলেন? আমার বোনকে নিয়ে হাসপাতালে যাননি কেন? আপনারা কি অশিক্ষিত? ওর যদি কোনো বিপদ হয়, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কল্লোলের মুখে এই ধরনের থ্রেট শুনে উপস্থিত সকলে আবার কোলাহল শুরু করল। কল্লোলদা, আমাদের ভুল বুঝবেন না। আমরা অনেকবার করে উর্মিলাকে হাসপাতালে ভর্তি করতে বলেছি। এই যে সেনবাড়ির জামাই, এই লোকটা কিছুতেই উর্মিলাকে হাসপাতালে নিয়ে যেতে দিল না। ওর জন্যই উর্মিলা এখনো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ভিড়ের মধ্যে কম বেশি সকলেই নীলের দিকে আঙুল তুলল, নীলকেই দোষী সাব্যস্ত করল। সকলের ভাবটা এমন যেন নীলের কারণেই উর্মিলা জ্ঞান হারিয়েছে। ওর কারণেই কল্লোল চ্যাটার্জির বোন অসুস্থ। সেনবাড়ির জামাই কে সে? কোথায় সেই অপদার্থটা? ভিড়ের মধ্যে কল্লোল ভ্রু কুঁচকে খুঁজতে লাগলো নীলকে। আশেপাশের লোকজন নিজের যান বাঁচাতে নীলকে রেখে ইশারা করলো কল্লোলকে। সাথে সাথেই কল্লোল নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমার বোনকে হাসপাতালে ভর্তি করতে বারণ করেছো কেন? তুমি ডাক্তার, তুমি জানো আমার বোনের কি হয়েছে? না জেনে এত মাতব্বরি দেখাতে কে বলেছে তোমায়? কোন হরিদাস পাল তুমি? কল্লোলের অকথ্য ভাষা শুনে আক্তার ভাই এসে দাঁড়ালো কল্লোল আর নীলের মাঝখানে। কল্লোলদা, আপনি আমার গডফাদারকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না। আমি আপনাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিলাম। কলকাতার এই সব এলাকায় আক্তার ভাইয়ের যেমন দাপট, ঠিক তেমনই কল্লোল চ্যাটার্জির নামেও বাঘে গরুতে এক ঘাটে জল খায়। পার্থক্য শুধু একটাই, আক্তার ভাই একজন পোড় খাওয়া গুন্ডা আর কল্লোল চ্যাটার্জি একজন নামকরা পলিটিশিয়ান।
আক্তার ভাই আর কল্লোলের মাঝে অনেক দিনের রেষারেষি। আক্তার ভাই, এই ওয়ার্থলেস লোকটা তোমার গডফাদার? হাসতে হাসতে কল্লোল আক্তারকে জিজ্ঞেস করল। আক্তার ভাইকে সরিয়ে দিয়ে নীল মুখোমুখি দাঁড়ালো কল্লোলের। বেশ শান্ত হয়েই বলল, আমি আপনাকে সমস্তটা এক্সপ্লেন করছি, আপনি একটু শান্ত হন, একবার আমার কথাটা মন দিয়ে শুনুন। কিন্তু আক্তার ভাই নীলকে ওদের মাঝখান থেকে সরিয়ে দিল, কারণ আক্তার ভাই আর কল্লোলের শত্রুতা সর্বজন বিদিত। একবার যদি কল্লোল চ্যাটার্জি রাগের বশে নীলের গায়ে হাত তোলে, তাহলে আক্তার ভাই এখানে একটা তাণ্ডব ঘটিয়ে ছাড়বে। আরে সরিয়ে দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, শুনি এই লোকটা কি এক্সপ্লেনেশন দেয়। কিন্তু সাবধান, আমি কিন্তু সোজা সাপটা উত্তর চাই। কল্লোল বেশ জোর দিয়ে বলল। নীল এমনই একটা উত্তর আশা করছিল, তাই শান্ত হয়ে কনফিডেন্সের সাথে বলল, আমি শিওর কোনো খাবার খেয়েই উর্মিলার শরীরে একটা বাজে রিয়াকশন হয়েছে। ওর নিশ্চয়ই কোনো খাবারে অ্যালার্জি আছে। আপনি একটু সময় দিন, আর খানিকক্ষণের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে আসবে বলে আমার ধারণা। কল্লোল নীলের কথাগুলো শুনেও কোনো গুরুত্ব দিল না। তোমার ধারণা নিয়ে কি বাজারে দোকান খুলবো আমি? ইটস অ্যাবাউট মাই সিস্টার। আমার বোনের যদি এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি কিন্তু বেঁচে ফিরতে পারবে না, এই বলে দিলাম। পৃথার দিকে তাকিয়ে কল্লোল অধৈর্য হয়ে বলল, মিস দাশগুপ্ত, আপনি এটা ভালো করলেন না। আজ আমার বোনের এই অবস্থার জন্য আপনারা সবাই দায়ী। আমি এর একটা ভ্যালিড এক্সপ্লেনেশন চাই। পৃথার দিকে আঙুল তুলে জোর গলায় কল্লোল দোষারোপ করতে শুরু করল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।